তো ছবি এবং স্বাক্ষর আপলোড করা শেষ। এখানে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করলেই কিন্তু আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন যে কপিটি থাকবে সেটি কিন্তু দেওয়া হবে। দর্শক, বিডি জবস ইনফো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দর্শক, আপনারা জানেন সমাজসেবা অধিদপ্তরে 1485টি পদের বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন, এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে সর্বমোট 52টি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। সর্বমোট পদের সংখ্যা 1485টি। তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব সমাজসেবা অধিদপ্তরের এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, সেই সার্কুলারে আপনারা কিভাবে নির্ভুলভাবে অনলাইনের মাধ্যমে নিজের আবেদন নিজেই সাবমিট করতে পারেন। তো সব কিছু জানতে হলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে সার্কুলার থেকে এখানে আপনি যে পদটিতে আবেদন করতে চাচ্ছেন সেই পদটি আগে বেছে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে 31 নম্বরে যে পদটি আছে সমাজকর্মী পৌর এবং সমাজকর্মী ইউনিয়ন, সবগুলোতেই কিন্তু আবেদনের প্রসেস সেম। আপনারা জাস্ট একটা মনোযোগ দিয়ে দেখেন, তাহলেই কিন্তু সবগুলো পেয়ে যাবেন। তো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা সমাজকর্মী পৌর এইটাতে আপনারা কিভাবে আবেদন করতে পারেন। তো আবেদনের জন্য আপনাদেরকে সর্বপ্রথম আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তো আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ করবেন বিডি জবস ইনফো লিখে। বিডি জবস ইনফো লিখে সার্চ করবেন। তো বিডি জবস ইনফো লিখে সার্চ করার পর এখানে কিন্তু কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ভিজিট করবেন। তো ওয়েবসাইটে আসার পর আবেদনের লিঙ্কে আপনাদেরকে প্রবেশ করতে হবে। তো তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অনলাইনে আবেদন করার সময় নানা রকম সমস্যায় পড়েছেন কিংবা অনলাইনে আবেদন করতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের মাধ্যমে আপনাদের আবেদনটি করিয়ে নিতে পারবেন। তো সেটার জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, নক দিবেন। নক দিয়ে বলবেন যে ভাই, আমি সমাজসেবা অধিদপ্তরের এখানে পদের যে সিরিয়ালটি দেখতে পাচ্ছেন, এই যে ক্রমিক নংটি আছে, আমাদেরকে ক্রমিক নংটি বলবেন যে আমি এত নং পদে আবেদন করতে চাই। তাহলে কিন্তু আমি বিষয়টা সহজে বুঝতে পারবো এবং আপনাদেরকে আবেদনটি অনলাইনে সাবমিট করে দিতে পারবো। তো ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট জব, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন পুরাতন পোস্ট সমূহ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের যে সার্কুলারটি আছে সেটি কিন্তু চলে আসবে। এই সার্কুলারটি আমাদের ওয়েবসাইটে পাওয়ার জন্য আপনারা এখানে সার্চ আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে সার্চ করে নিতে পারেন। DSS জবস লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করলেই কিন্তু দেখতে পাচ্ছেন সার্কুলারটি চলে আসছে, এটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত তথ্যগুলো দেখতে পাবেন। এখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন এবং আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনারা স্ক্রল করে নিচে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু 2 জুন 2026 এবং শেষ হবে 23 জুন 2026 এবং আবেদন লিঙ্ক ক্লিক করুন, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই কিন্তু এর যে আবেদনের ওয়েবসাইট আছে সেখানে আপনাকে নিয়ে আসা হবে এবং আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন। এখানে টিকমার্ক দিবেন, নেক্সট করবেন। নেক্সট করলে এখানে কিন্তু সকল পদগুলো চলে আসবে। তো এখান থেকে আপনারা ক্রমিক নংটি দেখে নেবেন এবং পদের নামটি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা এখান থেকে ওই পদটি সিলেকশন করতে হবে। তো দেখতে পাচ্ছেন সমাজকর্মী পৌর, এখানে আমি টিকমার্ক দিব। টিকমার্ক দিয়ে স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পর এখানে নেক্সট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এমনটা আসবে, এখান থেকে নো দিবেন, নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলেই আবেদনের যে ফর্মটি আছে সেটি কিন্তু আপনাকে দেয়া হবে এবং এই ফর্মটি আপনাকে নির্ভুলভাবে অবশ্যই সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করতে হবে। মনে রাখবেন, এই ফর্মটি পূরণ করতে কোনো ধরনের ভুল করা যাবে না। তো এখানে আবেদনকারীর নাম দিবেন ইংরেজিতে, দিলাম, বাংলায় দেবেন, ফাদার্স নেম,
বাংলায়, মাদার্স নেম বাংলায়, দেওয়ার পর এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। এটার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, এখান থেকে সালে ক্লিক করবেন। সালে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাদের সালটা সিলেকশন করবেন, তারপর মাস, তারপর তারিখটা সিলেকশন করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন রিলিজিয়ন, এখান থেকে আপনারা দিয়ে দেবেন, জেন্ডার দিবেন, ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তাহলে ইয়েস দিবেন, দিয়ে এখানে নাম্বারটি দিয়ে দিবেন। এরপরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে তাহলে এখান থেকে ইয়েস দিবেন, দিয়ে দিবেন নাম্বারটি। আর যদি না থাকে তাহলে এখান থেকে নো দিবেন, তাহলে কিন্তু এটি আর দেওয়ার প্রয়োজন নেই। মনে রাখবেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অথবা ন্যাশনাল আইডি কার্ড যে কোনো একটা অবশ্যই দিতে হবে। দেওয়ার পর পাসপোর্ট আছে কিনা, যদি থাকে ইয়েস দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত হলে এখান থেকে মেরিট দিবেন, দিয়ে সাপোজ নেম দিয়ে দিবেন, স্বামী বা স্ত্রীর নাম। আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এখান থেকে সিঙ্গেল দেবেন। কন্ট্রাক্ট মোবাইল নাম্বার, আবার মোবাইল নাম্বারটি টাইপ করবেন। দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন কোটা, এখানে বেশ কিছু অপশন আছে। প্রথমে যেটি রয়েছে শিল্ড অফ ফ্রিডম ফাইটার, অর্থাৎ আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন, এবং এখানে ক্লিক করার পর এই যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন এই তথ্যগুলো আপনাকে এখানে দিতে হবে কমা দিয়ে। যেমন নেম লিখবেন, নেম লেখার পর একটি কমা দিবেন, দিয়ে একটি স্পেস দিবেন। দেওয়ার পর মুক্তিযোদ্ধার যে সার্টিফিকেট থাকবে তার একটি নাম্বার থাকবে, সেই নাম্বারটি দিবেন, দিয়ে কমা দিবেন, দিয়ে একটি স্পেস দিবেন। দেওয়ার পর এখানে সার্টিফিকেট ইস্যুর যে ডেটটি আছে সেটা দিতে হবে, দিলেই কিন্তু হয়ে যাবে। তো এরপরে আরেকটি বিষয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিল্ড অফ মার্টিড ফ্রিডম ফাইটার, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছিলেন তাদের সন্তান যদি হয়ে থাকেন তাহলে আপনারা এটি সিলেকশন করবেন। অর্থাৎ এই দুটির মধ্যে পার্থক্যটা একটু বুঝুন। যাদের পিতা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয় নাই তারা এটি সিলেকশন করবে, এবং যাদের পিতা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছে তারা এটি সিলেকশন করবে। তো এরপরে দেখতে পাচ্ছেন শিল্ড অফ ওয়ার হিরোইন বীরাঙ্গনা যদি হয়ে থাকেন তাহলে এটি সিলেকশন করবেন, করে সেমভাবে আপনারা তথ্যগুলো দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যারা প্রতিবন্ধী থাকবেন তারা এডি সিলেকশন করবেন, যারা সংখ্যালঘু থাকবেন বাংলাদেশের মধ্যে তারা এডি সিলেকশন করবেন, এবং যারা তৃতীয় লিঙ্গের প্রার্থী থাকবেন তারা এডি সিলেকশন করবেন। এইগুলোর মধ্যে যদি আপনার কোনোটা থেকে থাকে তাহলে এটা দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন নট অ্যাপ্লিকেবল, এটা সিলেকশন করবেন। তাহলে আপনার আবেদনটি সাধারণ কোটায় আবেদন হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে বেশ কিছু অপশন পাচ্ছেন। এখানে প্রথমে যেটি আছে গভর্নমেন্ট এমপ্লয়ি, অর্থাৎ আপনি যদি সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে এডি সিলেকশন করবেন। এরপরে আপনি যদি আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি এডি সিলেকশন করবেন, এবং আপনি যদি কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে এডি সিলেকশন করবেন। এবং এটি হচ্ছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি সার্কুলারে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই যে পদের খ নাম্বার যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। এই কোটাটিই কিন্তু হচ্ছে মূলত এটি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, অর্থাৎ আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরে অলরেডি চাকরি করছেন তাদের জন্যই এই কোটাটি প্রযোজ্য হবে। আর যদি আপনি কোথাও চাকরি না করে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন নট অ্যাপ্লিকেবল, এটি সিলেকশন করবেন। তো করার পর আপনার কিন্তু এই তথ্যগুলো দেওয়া শেষ, বেসিক ইনফরমেশন। এরপরে আপনাকে আপনার অ্যাড্রেস দিতে হবে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, কেয়ার অফ আপনার অভিভাবকের নাম লিখবেন। তো আমি পিতার নাম দেব, আপনার গ্রামের নাম লিখবেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেকশন করবেন, উপজেলা সিলেকশন করবেন, পোস্ট কোড ভোটার আইডি কার্ডের পিছনে পাবেন সেখান থেকে দিয়ে দেবেন। সরি, এটা পোস্ট অফিস, এটা হচ্ছে পোস্ট কোড।
দেওয়ার পর এটা হলো প্রেজেন্ট অ্যাড্রেস, এটার সাথে যদি পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে এখানে টিকমার্ক দিবেন, দিলেই কিন্তু এগুলো অটো পূরণ হয়ে যাবে। আর যদি আলাদা হয়ে থাকে টিকমার্ক না দিয়ে আপনারা এটা ম্যানুয়ালি পূরণ করবেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তো যারা মহিলা প্রার্থীরা থাকবেন তাদের কিন্তু বাপের বাড়ি এবং স্বামীর বাড়ি আলাদা হয়, যার কারণেই কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা আলাদাভাবে তাদের দিতে হয়। তো বিষয়টা একটু দেখবেন, দেখে দিবেন, দেওয়ার পর নিচে আসবেন। এরপরে আপনাকে এডুকেশনাল তথ্যগুলো দিতে হবে। এডুকেশনাল তথ্যগুলো দিলেই কিন্তু আপনার আবেদনটি সাবমিট করার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এসএসসির তথ্য দিতে হবে। এখানে ক্লিক করে আপনি যেটা ছিলেন সেটা দিবেন। তো আমি এসএসসি ছিলাম। দেওয়ার পর এখানে আপনার রোল নাম্বার দিতে হবে। দেওয়ার পর আপনি কোন গ্রুপ থেকে ছিলেন সেটা এখানে দিতে হবে। দেওয়ার পর আপনার বোর্ড সিলেকশন করবেন। রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন আপনার সার্টিফিকেট অথবা মার্কশিটে যেভাবে থাকবে আপনারা সেইভাবেই দিবেন। তো আমি জিপিএ 5-এ ছিলাম। দেওয়ার পর কত সালে পাস করেছিলেন সেটা এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পর এসএসসির তথ্য দেওয়া শেষ, সেমভাবে এইচএসসির তথ্য দিতে হবে। দেওয়ার পর এরপরে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন। এই পদে আবেদনের জন্য গ্র্যাজুয়েশন লাগবে না। তো আপনারা যারা অন্যান্য যে পদগুলো আছে যেগুলোতে স্নাতক চেয়েছে সেই পদগুলোতে যখন আপনারা আবেদন করবেন তখন কিন্তু এটি আপনাকে অবশ্যই দিতে হবে। দেখতে পাচ্ছেন এই পদটিতে কিন্তু 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু স্নাতক চাওয়া হয়েছে। তো আপনারা যখন এই পদটিতে আবেদন করবেন তখন কিন্তু আপনাদের এই গ্র্যাজুয়েশনটা না দিলে আপনারা আবেদনটি সাবমিট করতে পারবেন না। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই পদে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবেন। সো বুঝতেই পারছেন ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যে কোটাটি আছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোটা। তো যাদের থাকবে অবশ্যই মিস করবেন না, দিয়ে দেবেন। তো আমার যেহেতু গ্র্যাজুয়েশন আছে তো আমি দিয়ে দেই। এরপরে দেখতে পাচ্ছেন কোর্স ডিউরেশন, এখান থেকে আপনার ইয়ারটা সিলেকশন করে দেবেন। দেওয়ার পর আপনাদের যাদের জব এক্সপেরিয়েন্স থাকবে তারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। বিশেষ করে যারা কর্মরত প্রার্থী থাকবেন তাদের কিন্তু এখানে এটি পূরণ করে দিবেন, তাহলে আপনাদের অনেক ভালো হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে জব ডেসক্রিপশন। তো এখানে কি লিখতে হবে সেটা আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। আর যাদের নেই তাদের এটি দেওয়ার প্রয়োজন নেই। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটি ভেরিফিকেশন কোড আছে, এই কোডটি আপনাকে সেমভাবে এখানে টাইপ করতে হবে। তো টাইপ করা হয়ে গেলে এখানে টিকমার্ক দিবেন, দিয়ে সাবমিট। তো সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাকে আবেদনের প্রিভিউ দেখানো হবে। এখান থেকে আপনারা সমস্ত তথ্যগুলো ভালো করে দেখে নেবেন। যদি কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন। এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাকে আবারও ব্যাগে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আপনারা এডিট করতে পারবেন। তো এরপরে এই পেজে এসে আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি এবং স্বাক্ষর আপলোড করার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ছবির সাইজ হবে 300x300 পিক্সেল, অবশ্যই জেপিজি ফরম্যাটে হইতে হবে এবং মেগাবাইট 100 কেবির মধ্যে থাকতে হবে। এবং স্বাক্ষর 300x80 পিক্সেলের হতে হবে, জেপিজি ফরম্যাটের হতে হবে এবং 60 কেবির মধ্যে থাকতে হবে, তাহলেই কিন্তু এখানে আপলোড হবে। তো আমি করে দিচ্ছি। তো ছবি এবং স্বাক্ষর আপলোড করা শেষ, এখানে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করলেই কিন্তু আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন যে কপিটি থাকবে সেটি কিন্তু দেওয়া হবে। এটি সংরক্ষণ করে রাখবেন, পরবর্তীতে যখন আপনার পরীক্ষার SMS আসবে তখন এটার এক কপি আপনারা সাথে নিয়ে যাবেন। যদিও এটার প্রয়োজন পড়ে না কিন্তু নিয়ে যাবেন, প্রয়োজন পড়তেও পারে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার আবেদনের যে কপিটি আছে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারেন কিংবা আপনার ফোনে সেভ করে রাখতে পারেন। তো এখন কথা হচ্ছে আপনার যে আবেদনের ফি আছে সেটি আপনারা কিভাবে জমা দিবেন। তো আবেদনের ফি জমা দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। এই আইডিটি আমি অনলাইনে আবেদন সাবমিট করার পর পেয়েছি। এই আইডিটা ব্যবহার করে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। তো কোন পদের জন্য কত টাকা আবেদন ফি দিতে হবে সেটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা আছে। তো আবেদন ফি জমা দেওয়ার জন্য অবশ্যই টেলিটক সিম থাকতে হবে এবং টেলিটক সিমে টাকা থাকতে হবে। আবেদন ফির থেকে 10 টাকা বেশি রাখবেন, কারণ মেসেজ পাঠানোর সময় মেসেজ চার্জ কাটে, এজন্য। মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে
DSS স্পেস ইউজার আইডি দিয়ে 16322 নাম্বারে সেন্ড করতে হবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে এই রকম একটি মেসেজ পাঠানো হবে এবং ওই মেসেজে একটি পিন থাকবে, দেখতেই পাচ্ছেন এক্সাম্পল হিসেবে এডি রয়েছে, এরকম একটি পিন থাকবে 8 সংখ্যার এবং পরবর্তী SMS পাঠানোর সময় আপনাকে এই পিনটি ব্যবহার করতে হবে। যেমন আপনাকে মেসেজ অপশনে গিয়ে আবারও টাইপ করতে হবে DSS স্পেস ইএস স্পেস পিন নাম্বারটি দিতে হবে, দিয়ে 16322 নাম্বারে পাঠালেই কিন্তু আপনার আবেদন ফিটি জমা হবে এবং সাথে সাথে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার ফোনে SMS এর মাধ্যমে দেওয়া হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছিলেন তাদের সমাজসেবা অধিদপ্তরের এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে এটাতে আবেদন করতে আর কোনো সমস্যা হবে না। যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে আবারও নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।